আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। জুম্মা শেষেই ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা হামাসের। এদিকে চাপে ফেলতে চাইছে ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামীরা। পরেই জানাবো গাজায় হামলা নিয়ে পোপ ফ্রান্সিসের লিখিত আহ্বান। এবং সর্বশেষ জানাবো এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলে রকেট হামলা চলছেই, আতঙ্কে বাসিন্দারা। ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সর্বশেষ কয়েকটি বার হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর। কোথাও কোথাও আগুন লেগে গেছে, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আনাদুল এজেন্সি, দ্য টাইমস অব ইসরায়েল, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলেছে, হঠাৎ ইসরায়েলের সাইরেন বেজে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামাসের ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত এনেছে। এতে আতঙ্কে দিন পার করছে বাসিন্দারা। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী হামাসের 10টি রকেট ছোড়ার খবর দিয়েছে। বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান, শ্যারন এবং মেনাসে এলাকায় এই হামলা হয়। এ সময় সাইরেন বেজে উঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের পক্ষ থেকে আপার গ্যালিলির দিকে 10টি রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো খোলা জায়গায় পড়ে। চাপে ফেলতে চাইছে ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতে আর মাত্র 1 মাসের একটু বেশি সময় বাকি ট্রাম্পের। তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশাও হচ্ছেন অনেকে। সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হচ্ছে নানা জল্পনা কল্পনা। অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে। ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ইরানের সঙ্গে 6 জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনে ট্রাম্প। এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিল তিনি। এমনকি ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে। তাতে করে নিজের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান, আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে না। দ্য ফিনান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন প্রশাসনের। বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ট্রাম্প। এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে। বর্তমানে প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, যা 4 বছর আগেও ছিল মাত্র 4 লাখ ব্যারেল। বিশেষজ্ঞরা বলছেন, এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি। জ্বালানি পরামর্শক এবং মার্কিন প্রেসিডেন্টদের সাবেক একজন উপদেষ্টা বব ম্যাকলিনের ভাষায়, এমন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফায় শাসন আমলের চেয়েও খারাপ অবস্থায় গিয়ে পড়বে। মূলত পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। চাপে পড়ে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান নাও মানতে পারে। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে চাপে পড়ে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে। ইরানি পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন, কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ট্রাম্প ক্ষমতার চেয়ারে বসেই চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টসকে বেছে নেওয়াই তার ইঙ্গিত। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামীরা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার হামাসের পক্ষ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে হামাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানায়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের এমন সিদ্ধান্তের আগেই মধ্যপ্রাচ্যের দেশ কাতার হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করেছে। গত সপ্তাহে ইসরায়েল ও হামাসকে আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে দেশটিতে হামাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সংস্থা এএফপিকে এই বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, যদি যুদ্ধবিরতি এই প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, হামাস যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের কাছে ইসরায়েলি হামলা বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে, কিন্তু হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির প্রস্তাব দেওয়া হলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি ভয়াবহ ত্রাণ সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 44,759 জন ব্যক্তি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। গাজায় হামলা নিয়ে পোপ ফ্রান্সিসের লিখিত আহ্বান। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো লিখিত আহ্বান জানিয়েছে পোপ ফ্রান্সিস। তিনি গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে তদন্তের আহ্বান জানান। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোপ নেভার ডিসঅ্যাপেন্ডস, পিলগ্রিম টুয়ার্ডস এ বেটার ওয়ার্ল্ড নামের নতুন একটি বইয়ে তিনি প্রথমবারের মতো গাজা ইসরায়েলি আচরণকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন। ইটালিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টাম্পা জানিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে গাজায় যা ঘটছে তা গণহত্যার শামিল। তিনি বলেন, আইনবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রণীত প্রযুক্তিগত সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করার জন্য এটি খতিয়ে দেখা উচিত। উল্লেখ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্টি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরির ব্যবহার করতে হবে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনুসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েলি হামলা হয়নি। তিনি আরো বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়েছে। 2000 পাউন্ডের বোমাগুলো অক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিপরীত মেরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইউক্রেনকে যুদ্ধ বিমান থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দুই দেশের মধ্যকার এই বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে পরোক্ষ বিবাদে জড়িয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি নিয়ে তিনি মাল্টায় অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের বার্ষিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন। ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ল্যাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ পুনর্জীবিত করার এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ন্যাটোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে অসম্মানিত হওয়ার পর তাদের একটি শত্রুর প্রয়োজন ছিল। 2022 সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর এটি ছিল তাদের প্রথম শিকার। তিনি বলেন, এর ফল হলো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পুনর্জন্ম। তবে এখন এটি উত্তপ্ত পর্যায়ে আসার অনেক ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং অন্যান্যরা জবাব দেওয়ার আগেই ল্যাভরভ ওয়াক আউট করেন। ল্যাভরভ এমন অভিযোগ করলেও এই অঞ্চলে সংঘাতের জন্য পাল্টা রাশিয়ার উপর দোষ চাপিয়েছেন ব্লিংকেন। এ সময় তিনি ইউরোপের উত্তর কোরিয়ার সেনাবাহিনী মোতায়েন এবং ইউক্রেনে আক্রমণের জন্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য থ্রেশহোল্ড কম করার জন্য রাশিয়ার
পদক্ষেপ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ল্যাভরভ প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব পছন্দ করার সার্বভৌমত্ব অধিকারের কথা বলেছেন, তবে এটিও ঠিক যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের বিষয়ে তাদের জনগণ সিদ্ধান্ত নেবে। মস্কোর এ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের এটি ঠিক করে দেওয়া উচিত নয়। কোল্ড ওয়ারের মাধ্যমে 57টি জাতির সমন্বয়ে এই জোট গঠন করা হয়েছিল, তবে রাশিয়া ইউক্রেনের আক্রমণের পর এটি মূলত পঙ্গু হয়ে গেছে।